ঢাকা ৮ আসনে ভোট পুনর্গণনার আবেদন নাসিরউদ্দিন পাটোয়ারীর। ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নেওয়ার কথা জানালেন আসিফ মাহমুদ। সংস্কারের পর যমুনা হবে প্রধানমন্ত্রীর বাসভবন। রমজানে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টে। পরবর্তী মন্ত্রিসভায় থাকার সম্ভাবনা নাকচ করলেন আসিফ নজরুল। পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানালেন প্রধান উপদেষ্টা। পরমাণু চুক্তিতে ছাড় দিতে প্রস্তুত ইরান। সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে নতুন গুঞ্জন। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সঙ্গে আছি আমি অনন্যন্তী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঢাকা ৮ আসনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ফলাফল পুনর্গণনা এবং এই আসনের শপথ অনুষ্ঠান স্থগিত রাখার আবেদন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী। আজ রবিবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর এই আবেদন জমা দেওয়া হয়। অভিযোগপত্রে তিনি বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে ভোট রিগিং, প্রভাব বিস্তার এবং বাতিলকৃত ভোট গণনায় অন্তর্ভুক্ত করার 11 দফা সুনির্দিষ্ট তথ্য তুলে ধরেন। নাসিরউদ্দিনের দাবি, প্রিসাইডিং ও রিটার্নিং অফিসারদের যোগ সাজশে তাকে বিজয়ী ঘোষণা না করে বেআইনিভাবে মির্জা আব্বাসকে বিজয়ী করা হয়েছে। বেসরকারি ফলাফলে মির্জা আব্বাস 59,366 ভোট পেয়ে জয়ী হন, যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারী পান 54,127 ভোট। আবেদনে তিনি পুরো ঘটনার তদন্ত, দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং নতুন করে ফলাফল প্রকাশের দাবি জানান। পুনর্গণনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই আসনের শপথ অনুষ্ঠান বন্ধ রাখার জন্য তিনি কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম নাসিরউদ্দিনের পক্ষে এই আবেদনটি নির্বাচন কমিশনে দাখিল করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীর পর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ 15 ফেব্রুয়ারি সকালে এক ফেসবুক পোস্টে তিনি জানান, এই মন্ত্রিসভা সরকারের সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে। এর আগে জামায়াতে ইসলামীর নেতা অ্যাডভোকেট শিশির মনিরও একই ধরনের প্রস্তাব দিয়েছিলেন। এবারে নির্বাচনে বিএনপি 209টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও জামায়াত ও এনসিপি সহ 11 দলীয় জোট 77টি আসন নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করবে। সংসদীয় গণতন্ত্রে ছায়া মন্ত্রিসভা মূলত প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং জনস্বার্থে বিকল্প নীতি প্রস্তাব করে। আগামী মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং একই দিনে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের কথা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপি জোটের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই সপরিবারে উঠবেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভবনটি ছেড়ে দেওয়ার পর চুনকাম ও প্রয়োজনীয় সংস্কার করতে প্রায় 1.5 থেকে 2 মাস সময় লাগবে। জুলাই গণ অভ্যুত্থানের পর গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর করায় যমুনাকেই সাময়িকভাবে প্রধানমন্ত্রী বাসভবন হিসাবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিরাপত্তা ও যানজটের বিষয়টি বিবেচনা করে স্থায়ী বাসভবন হিসাবে শেরেবাংলা নগরে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন বা প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকাকে প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নতুন সরকার। আইন অনুযায়ী সরকার বাসভবনে না ওঠা পর্যন্ত প্রধানমন্ত্রী মাসে 1 লাখ টাকা বাড়ি ভাড়া ও আনুষঙ্গিক সুবিধা পাবেন। এছাড়া মন্ত্রীদের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় ইতোমধ্যে 71টি বাসা চূড়ান্ত করেছে গণপূর্ত মন্ত্রণালয়। আগামী মঙ্গলবার শপথ গ্রহণের পর থেকেই এসব প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত কার্যকর করা হবে। পবিত্র রমজান মাসে দেশের সকল মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশের ফলে রমজানে শ্রেণী কার্যক্রম চালু রাখার আগের সিদ্ধান্ত স্থগিত হয়ে 18 ফেব্রুয়ারি থেকেই স্কুলগুলোতে ছুটি শুরু হবে। আজ রোববার এক রিট আবেদনের শুনানিতে আদালত এই আদেশ দেন।
এর আগে সরকারি ছুটির তালিকায় ৮ মার্চ থেকে ১৯ দিনের ছুটির কথা থাকলেও শিক্ষার্থীদের ধর্মীয় চর্চায় সুবিধা এবং যানজট নিরসনের লক্ষ্যে রমজানের শুরু থেকেই ছুটির দাবি জানানো হয়। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ধর্মীয় বিভিন্ন ছুটির কারণে টানা ৫ দিন বন্ধ থাকার পর আগামীকাল সোমবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে হাইকোর্টের নতুন এই নির্দেশনায় মাধ্যমিক পর্যায়ে আবারও দীর্ঘ বিরতি শুরু হতে যাচ্ছে। আদালত জানিয়েছে, শিক্ষার্থীদের কষ্ট লাঘব এবং রমজানের পবিত্রতা রক্ষায় এই সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে। দীর্ঘ এই ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে পুনরায় নিয়মিত শ্রেণী কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় নিজের থাকার সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরবর্তী মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না। গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ নজরুল সহ অন্তর্বর্তী সরকারের ৪ উপদেষ্টার নতুন মন্ত্রিসভায় টেকনোক্রেট হিসাবে স্থান পাওয়ার গুঞ্জন চলছিল। আসিফ নজরুল আরও জানান, আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টাদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী মঙ্গলবার সকাল 10টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বিকেল 4টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির ইচ্ছা অনুযায়ী সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জাঁকজমকপূর্ণ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রবিবার এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। প্রধান উপদেষ্টা আরও বলেন, রমজান মাস আত্মসংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত মাসে ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা লাভের সুযোগ তৈরি হয়। তিনি আরও উল্লেখ করেন যে রমজান আমাদের ব্যক্তিগত ও জাতীয় জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। বাণীতে ডক্টর ইউনূস ভোগবিলাস ও হিংসা বিদ্বেষ পরিহার করে দরিদ্র বঞ্চিত মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান জানান। পরিশেষে তিনি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, মহান আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা ও হেফাজত করেন। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ইরান বড় ধরনের আপোষ বা ছাড় দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তাকত রাভাঞ্চি। আজ রোববার তেহরানে বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন যদি তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি হয় তবে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমিয়ে আনাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করবে। তবে ডোনাল্ড ট্রাম্পের শূন্য সমৃদ্ধিকরণ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি। রাভাঞ্চি জানান, আলোচনার বল এখন আমেরিকার আদালতে এবং তারা আন্তরিক হলে চুক্তিতে পৌঁছানো সম্ভব। গত ফেব্রুয়ারিতে ওমানে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনার পর আগামী মঙ্গলবার জেনেভায় দ্বিতীয় দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে রাশিয়া আগের মতোই ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ গ্রহণ করার প্রস্তাব দিয়েছে। তবে দেশ জুড়ে বিক্ষোভ দমনে সহিংসতার জেরে ইরানের উপর মার্কিন চাপ ও সামরিক হুমকি এখনও অব্যাহত রয়েছে। এবার খেলার সংবাদ। নতুন করে সরকারের পট পরিবর্তনের মাধ্যমে নতুন করে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে নতুন করে গুঞ্জন উঠেছে। কয়েকদিন আগে সাকিবকে নিয়ে সম্ভাবনার কথা জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ফখরুলের বক্তব্যের পর সাকিবের দেশে ফেরাকে ইতিবাচক দেখছেন সদ্য ঢাকা ৬-এর সংসদ সদস্য ইশরাক হোসেনও। এদিকে ডেইলি সান সূত্রের বরাতে জানিয়েছে, সাকিবকে দেখা যেতে পারে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেও। অন্যদিকে সাকিব এ ব্যাপারে সরাসরি কিছু না বললেও সম্ভাবনার কথা উড়িয়ে দেননি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলার বিষয়ে জানতে চাইলে ডেইলি সানকে সাকিব বলেন, আপনারা অনেক দূর চিন্তা করে ফেলেছেন ভাই, সামনে কি হয় দেখা যাক। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৪ সালের অক্টোবরে কানপুরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে।
টি-20-তে তার শেষ আন্তর্জাতিক উপস্থিতি ছিল একই বছরের জুনে, আর ওয়ানডেতে সর্বশেষ মাঠে নেমেছিলেন 2023 সালের নভেম্বরে। দর্শক, এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।